তোমরা সবাই কেমন আছো? তোমাদের কারিগরি পাঠশালা থার্মোডাইনামিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের অধ্যায় হবে 3 অধ্যায় এবং 4 অধ্যায়। আমরা 3 অধ্যায় এবং 4 অধ্যায় সম্পূর্ণ আমরা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এবং আমাদের গত ক্লাসে 3 অধ্যায়ের একটা টপিক বাকি আছে, আমরা সেটা একটু পড়ব ইনশাআল্লাহ। তাহলে আমাদের গত ক্লাসে যে টপিকটা বাকি ছিল তা হচ্ছে তোমরা সবাই 3 অধ্যায়ের তোমরা একটু 3 অধ্যায়ের শেষের দিকে যাও। সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন বলি, সেটা বলা আছে এখানে তাপ লো গ্রেড এনার্জি এবং তাপ হাই গ্রেড এনার্জি ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা এইটা তোমরা একটু দেখো, এখানে ভালো করে লেখা আছে তাপ লো গ্রেড এবং তাপ হাই গ্রেড। আচ্ছা, আমরা এটা একটু ব্যাখ্যা করব আসলে এটা কি। আমি একটু লিখতেছি যে তাপ লো গ্রেড এবং তাপ হাই গ্রেড। তাহলে তাপ লো গ্রেড আর এখানে হচ্ছে তাপ হাই গ্রেড। আচ্ছা, তোমরা সবাই জানো, তোমরা যারা একটু অ্যাডভান্স আছো তোমরা সবাই থার্মোডাইনামিক্স সেকেন্ড ল থেকে জানো যে কোনো একটা ইঞ্জিন থাকা তাপ নিম্ন বস্তু থেকে উচ্চ বস্তুতে তাপ স্থানান্তর হয় না। অথবা তোমরা অন্য একটা কিছু বলতে পারো, তা হচ্ছে আমি তাপ লো গ্রেড এনার্জিটা যদি ব্যাখ্যা করি, তাহলে তাপ হচ্ছে 100 জুল। এবার আমি এই 100 জুল তাপকে আমি কাজে কনভার্ট করব। আমি 100 জুল কাজকে কাজে কনভার্ট করব, অর্থাৎ আমি 100 জুল কাজকে কাজে কনভার্ট করব। তাহলে তুমি কখনোই 100 জুল কাজ থেকে 100 জুল তাপশক্তি থেকে 100 জুল কাজে তুমি কখনোই কনভার্ট করতে পাবে না। হ্যাঁ, তাপশক্তি এমনি কাজে কনভার্ট হয় না। তাপশক্তিকে কাজে কনভার্ট করতে গেলে একটা সিস্টেম লাগে, সেই সিস্টেমটা ইঞ্জিন হতে পারে। আচ্ছা, আমি যদি এখানে ইঞ্জিনও ব্যবহার করি, যে আমি এখানে ইঞ্জিন ব্যবহার করলাম, তাহলে 100 জুল তাপশক্তিকে আমি ইঞ্জিন দ্বারা আমি কখনোই 100 জুল কাজে কনভার্ট করতে পাবো না, অর্থাৎ তাপশক্তি সম্পূর্ণ কাজে কনভার্ট হয় না। তাহলে বলা যায় যে এই তাপ হচ্ছে লো গ্রেড এনার্জি, কারণ সম্পূর্ণ তাপশক্তি সম্পূর্ণ কাজে কনভার্ট হয় না। তাই বলা যায় যে তাপ হচ্ছে লো গ্রেড এনার্জি। এই জন্যই তাপকে লো গ্রেড এনার্জি মূলত বলা হয়ে থাকে। এবার তোমরা আসো, কাজকে কেন হাই গ্রেড এনার্জি বলা হয়? বলা হচ্ছে, দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, সাপোজ এটা হচ্ছে কাজ। তুমি কাজ থেকে চাইলে তুমি রেফ্রিজারেশন সিস্টেম ব্যবহার করতে পারো। রেফ্রিজারেশন মূলত হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানের তাপমাত্রা কমে ওই স্থানকে শীতল করা হয়, ওটা একটা মেশিন। তাহলে তুমি চাইলে রেফ্রিজারেশন সিস্টেমকে ব্যবহার করে কাজকে তাপে কনভার্ট করতে পারো। তাহলে যেহেতু কাজকে সম্পূর্ণ তাপে কনভার্ট করা যাচ্ছে, তাহলে বলাই যায় কাজ হচ্ছে আমাদের হাই গ্রেড এনার্জি, কারণ তাপশক্তিকে সম্পূর্ণ তাপে কনভার্ট করা যায়, কিন্তু তাপশক্তিকে সম্পূর্ণ কাজে কনভার্ট করা যায় না। তাহলে যেহেতু তাপশক্তিকে কাজে কনভার্ট করা যায় না, তার মানে তাপ হচ্ছে লো গ্রেড এনার্জি, এবং কাজকে যেহেতু সম্পূর্ণরূপে তাপে কনভার্ট করা যায়, তাহলে কাজ হচ্ছে হাই গ্রেড এনার্জি। আমরা এই বিষয়টা একটা সুন্দর করে দেখব। তা আমরা হিট ইঞ্জিনের সাহায্যে এই বিষয়টা সুন্দরভাবে দেখব। তাহলে আমরা হিট ইঞ্জিন সম্পর্কে ধারণা পাইতে চাই, তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করে হিট ইঞ্জিন সম্পর্কে ধারণা আমরা একটা দেখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, আমরা এই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা একটা ফিগার অঙ্কন করব। তা হচ্ছে, দেখো আমি মনে করলাম যে এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা ধরলাম যে ইঞ্জিন।
এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটার নাম ধরলাম আমি ইঞ্জিন। তাহলে এখানে ধরো তাপ উৎস আছে, এটা ধরলাম তাপ উৎস। তাহলে তাপ উৎস থেকে আমি যদি এই সিস্টেমে তাপ ইনপুট দেই, আমি যদি তাপ উৎস থেকে এই সিস্টেমে তাপ ইনপুট দেই, তাহলে আমরা এই সিস্টেমটা আমাদের ওর পার্সোনাল কিছু কাজ করার ফলে আমাদের এখান থেকে কাজ দিবে। তাহলে আমরা ধরলাম যে আমরা এখানে Q1 বা Qin পরিমাণ এখানে আমরা তাপ ইনপুট করলাম। তাহলে এই কি করবে, এর গঠনের কারণে আমাদের এখান থেকে কাজ দেবে, আমাদের W পরিমাণ কাজ দিল, সেটা হচ্ছে W। এবং তাহলে দেখো তোমরা থার্মোডাইনামিক্সের প্রথম ফর্মুলা থেকে জানো যে কোনো সিস্টেমে, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র বলে তোমরা যখন কোনো সিস্টেমে তাপ ইনক্লুড করো বা তাপ ইনপুট দাও, তাহলে সম্পূর্ণ তাপ কাজে কনভার্ট হয় না, কিছু তাপ অপচয় হয় বা কিছু তাপ বের হয়ে যায়, সেটা হচ্ছে কিউ আউট। এটা হচ্ছে কিউ আউট। তাহলে আমি যদি এখান থেকে কাজটা বের করি, এর দক্ষতাটা বের করি, তাহলে আমরা দক্ষতা সমান কি জানি বলো তো? দক্ষতা সমান এটা সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে আউটপুটটা কি আসলে। তাহলে বলো তো ভাইয়া, তোমার যে এই যে সিস্টেম এখান থেকে তোমার চাওয়াটা কি, মানে তোমার উদ্দেশ্যটা কি? এখান থেকে তোমার উদ্দেশ্য হচ্ছে এই কাজটা, তুমি তো এই কিউ ইন, তুমি তো পরিবেশ থেকে কাজ তুমি সিস্টেমে দিলা, আর কিউ আউট এটা হলো পরিবেশের তাপমাত্রা। তাহলে তোমার এইখানে আউটপুট মানে চাওয়া, তোমার যেটা লক্ষ্য, তোমার লক্ষ্য হচ্ছে আমার এই ইঞ্জিনটা কি পরিমাণ কাজ করতেছে, তাহলে এখানে আউটপুট হবে এই ডাব্লিউ বা কাজ। আর ইনপুট কি বলো তো ভাইয়া? ইনপুট হচ্ছে কিউ ইন, তাহলে ইনপুট দিলাম কিউ ইন। এবার তুমি একটা বিষয় ভালো করে খেয়াল করো, আমি এই দক্ষতা ইটাকে আমি ইনপুট এবং আউটপুটের সাহায্যে আমি প্রেজেন্টেশন করব, তাহলে এই যে ডাব্লিউটাকে আমাদের যে করে হোক সরানো, আমাদের ক্যান্সেল করতে হবে। তুমি একটা বিষয় খেয়াল করো তো, যে এই সিস্টেমে আমাদের কিউ ইন পরিমাণ তাপ প্রবেশ করলো এবং সেই কিউ ইন পরিমাণ কাজ দুইটা অংশে সেক্টরে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ডাব্লিউ প্লাস কিউ আউট। আমি বলতেছি ডাব্লিউ বা কাজ প্লাস কিউ আউট। তাহলে আমি যদি কিছুক্ষণ আগে বললাম যে আমি এই দক্ষতাকে আমি কিউ ইন এবং কিউ আউট দ্বারা আমি যেহেতু এটাকে প্রকাশ করবো, তাহলে আমি এখান থেকে ডাব্লিউ মানটা বের করে নিই। তাহলে ডাব্লিউ সমান বলতে কি হচ্ছে, তাহলে এখান থেকে মানে ডাব্লিউ সমান হচ্ছে কিউ ইন মাইনাস কিউ আউট। তাহলে আমি এই যে ডাব্লিউর মানটা এখানে বসিয়ে দেবো, কিউ ইন মাইনাস কিউ আউট ডিভাইডেড বাই কিউ ইন। তাহলে এটাই মূলত একটা হিট ইঞ্জিনের দক্ষতার সূত্র। আমরা এই সূত্রের সাহায্যে আমরা তাপ যে লো গ্রেড এনার্জি সেটা ব্যাখ্যা করতে পারি। বলো তো কীভাবে সেটা ব্যাখ্যা করতে পারি? দেখো, আমরা তাপ যে লো গ্রেড এনার্জি সেটা ব্যাখ্যা করতে পারি। তবে তুমি একটা জিনিস মনে রাখতে পারো, তা হচ্ছে দেখো, তাপের সঙ্গে কিন্তু তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক, তাপের সঙ্গে তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক। তুমি চাইলে এই সূত্রটাকে তাপমাত্রা দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে কি টিন, বা তুমি এটাকে বলতে পারো T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। এই দুইটাই সিমিলার ফর্মুলা, সেম ফর্মুলা। যেহেতু তাপ এবং তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটাও যা এটাও যা। তাহলে আমরা এই সূত্র দিয়ে দেখবো যে আসলে তাপ কেন লো গ্রেড এনার্জি, এটা আমরা আসলে ব্যাখ্যা করব। তুমি দেখো, তাহলে আমি এটা একটু মুছে দিলাম, আমি এই ফর্মুলাটাকে উপরে একটু লিখলাম যে ইটা সমান আমি এখানে বসে দিলাম যে ইটা সমান T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে এই ভাইয়া বলো তো T1টা কী ছিল? T1টা ছিল উৎসের তাপমাত্রা, মানে আমরা যেখান থেকে বেশি তাপ থেকে আমরা সিস্টেমে তাপ দেই। আর T2 হচ্ছে মূলত পরিবেশের তাপমাত্রা, আবার T1 মূলত উৎসের তাপমাত্রা। এখন দেখো, আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে তাপ হচ্ছে লো গ্রেড এনার্জি, অর্থাৎ আমরা তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে কনভার্ট করতে পারি না। তাহলে যেহেতু আমরা তাপকে সম্পূর্ণরূপে কাজে কনভার্ট করতে পারি না, আমি যদি তাহলে বলা যায় যে কোনো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হওয়া সম্ভব না। তো আমি যদি এখানে ইটার মান 100% বসাই দিই ভাইয়া, দেখো তো কী হয়, ইটার মান আমি এখানে 100% বসাবো, তাহলে কি T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। আচ্ছা, 100% মূলত কত? 100/100 অর্থাৎ 1। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 100% মানে আসতেছে 1 সমান T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তাহলে বলা যায় কি T1 সমান T1 মাইনাস T2।
এই T1টা এদিকে পজিটিভ আছে, এদিকে নিয়ে আসো, এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু মাইনাস T2। তাহলে এখান থেকে দেখো তো T1 ক্যান্সেল, দেখি 0 সমান মাইনাস T2, অতএব T2 সমান 0। আচ্ছা ভাইয়া বলো তো T2 কি ছিল? T2 ছিল পরিবেশের তাপমাত্রা। আচ্ছা তোমার কাছে আমার কোশ্চেন, পরিবেশের তাপমাত্রা কি কখনো 0 হতে পারে? কখনোই হতে পারে না। যেহেতু পরিবেশের তাপমাত্রা কখনোই 0 হতে পারে না, তাহলে দেখো আমাদের তাপ, আমি যেহেতু দক্ষতা 100% বসাইলাম, অর্থাৎ দক্ষতা কখনোই 100% হওয়া সম্ভব না। আর দক্ষতা কখন 100% হয় না? কারণ সম্পূর্ণ তাপ সম্পূর্ণ কাজে কনভার্ট হয় না। যদি সম্পূর্ণ কাজে কনভার্ট হইতো তাহলে দক্ষতা 100% হইতো। যেহেতু সম্পূর্ণ তাপ সম্পূর্ণ কাজে কনভার্ট হচ্ছে না, তার মানে দক্ষতা 100% নয়। যে দক্ষতা 100% নয়, ওই দক্ষতা আমরা এখানে 100% বসা এলাম। দেখো আমাদের আসতেছে এটা 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 কখনো সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তাহলে অবশ্যই বলা যায় যে তাপ হচ্ছে লো গ্রেড এনার্জি। তাহলে ভাইয়া বলো তো কাজ কেন হাই গ্রেড? বলো তো ভাইয়া যে কাজটা কেন হাই গ্রেড? তোমরা কি বলতে পারবা যে কাজটা কেন আমাদের হাই গ্রেড? কারণ আমরা কাজকে সম্পূর্ণ তাপে কনভার্ট করতে পারি। আমরা তাপকে সম্পূর্ণ কাজে কনভার্ট করি তাহলে রেফ্রিজারেশন দ্বারা। তাহলে যেহেতু তোমাদের এই বইয়ে রেফ্রিজারেশন সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই, তাহলে আমরা রেফ্রিজারেশন সম্পর্কে আর কিছু বললাম না। তাহলে তোমরা মনে রাখবা তাপ হচ্ছে লো গ্রেড এনার্জি এবং কাজ হচ্ছে হাই গ্রেড এনার্জি। কারণ তাপ শক্তিকে সম্পূর্ণ কাজে কনভার্ট করা যায় না, তাই কাজ হচ্ছে লো গ্রেড, এবং কাজকে সম্পূর্ণ তাপে কনভার্ট করা যায়, তাই তাপ হচ্ছে হাই গ্রেড এনার্জি। তোমরা বাকিটা পড়লে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা 3 নম্বর অধ্যায়ে চলে যাব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং প্রথম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এবং প্রথম সূত্র। থার্মোডাইনামিক্স জিরোথ ল। থার্মোডাইনামিক্স thermodynamics zeroth law ও ফার্স্ট ল। আমাদের টপিক হচ্ছে থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্র এবং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। আচ্ছা ভাইয়া, থার্মোডাইনামিক্সের শূন্যতম সূত্র বলতেছে যে দুইটা বস্তু যদি একটা বস্তু দ্বারা তাপীয় ভারসাম্য থাকে, তাহলে প্রথম বস্তু যায় তারাও পরস্পর তাপীয় ভারসাম্যে থাকবে, বা থার্মাল ইকুইলিব্রিয়াম। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, তা হচ্ছে তাপীয় ভারসাম্য মূলত কি আসলে? তুমি যদি তাপীয় ভারসাম্য না বুঝো তাহলে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র তুমি কখনোই বুঝতে পাবা না। তাহলে বলো তো ভাইয়া, থার্মোডাইনামিক্সের আমি একটু লিখতেছি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটা আমি একটু লিখি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। যখন দুটি বস্তু একটি বস্তু দ্বারা তাপীয় ভারসাম্যে থাকে, তাপীয় ভারসাম্যে থাকে, তখন এরা প্রত্যেকেই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতেছে যখন দুটি বস্তু একটি বস্তু দ্বারা তাপীয় ভারসাম্যে থাকে, তখন এরা তিনজনে বা প্রত্যেকটা বস্তুই পরস্পর তাপীয় ভারসাম্যে থাকে।
আচ্ছা, তাহলে তোমাদের আগে বুঝতে হবে তাপীয় ভারসাম্যটা কি আসলে। তাপীয় ভারসাম্য আমাদের এইটা বিষয় বুঝতে হবে যে এই ভারসাম্যটা কি। আমরা মেকানিক্সের ক্ষেত্রে ভারসাম্য জানি যে একটা বিন্দু যখন তিনটা বল কাজ করে তখন তাদের ভারসাম্য হয় মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের মেকানিক্সের ক্ষেত্রে। কিন্তু আমরা তো এখানে পড়তেছি থার্মোডাইনামিক্স, আমাদের এই ক্ষেত্রে ভারসাম্য কি হবে? এই ক্ষেত্রে আমাদের ভারসাম্য হবে ভাইয়া, তা হচ্ছে দেখো ভারসাম্য দুইটা মেথডে বের করা যায়। একটা মেথড আমরা আমি বলতেছি মেথড এক, তা হচ্ছে আমি মনে করলাম যে এখানে দুইটা সিস্টেম আছে, এটা হলো এ সিস্টেম, এটা হচ্ছে বি সিস্টেম, এবং এই যে দুই সিস্টেমের মধ্যবর্তী যে অংশটা আছে এটা হচ্ছে তাপের কুপরিবাহী ইনসুলিং, মানে এটা তাপের কুপরিবাহী। এটা কি? এটা হচ্ছে তাপের কুপরিবাহী কুপরিবাহী। আচ্ছা, আমি ধরে নিলাম যে এ সিস্টেমের প্রেশার হচ্ছে পি, ভলিউম হচ্ছে ভি এবং তাপমাত্রা হচ্ছে টি, এবং বি সিস্টেমের প্রেশার হচ্ছে পি। আচ্ছা, আমি 1 দিলাম, এটা 2 দিলাম। আচ্ছা, এগুলো 1 1 দ্বারা প্রকাশ করলাম, ভি 1 টি 1, এটা হচ্ছে পি 2, এটা হচ্ছে ভি 2, এটা হচ্ছে টি 2। তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো, যেহেতু এটা তাপের কুপরিবাহী, তাহলে এ সিস্টেম এবং বি সিস্টেম পরস্পর তাপ লেনদেন করবে না। এ সিস্টেম থেকে তাপ বি সিস্টেমে যাবে না, বি সিস্টেম থেকে তাপ এ সিস্টেমে আসবে না, কারণ তাপের কুপরিবাহী, অর্থাৎ এখান থেকে তাপ লেনদেন হবে না। তাহলে কখনো যদি টি 1টা বড় হয় এবং টি 2টা ছোট হয়, কি বললাম ভাইয়া? টি 1টা বড়, টি 2টা ছোট, তাহলে কি হবে বলো তো? টি 1 যখন বড়, টি 2 যখন ছোট, তার মানে তাপগুলা এখান থেকে এইখানে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু মাঝখানে কি আছে? তাপের কুপরিবাহী, তাপগুলো যাইতে পাবে না। অর্থাৎ তাহলে বলা যাচ্ছে যে তখন এই যে সবগুলো কেস, আমাদের এই সবগুলো কেস থাকবে, সবগুলো কেস থাকবে কনস্ট্যান্ট, সবগুলো কেস থাকবে কনস্ট্যান্ট। অর্থাৎ এগুলো তখন আর এগুলো চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, মানে এগুলো তখন চেঞ্জ হবে না। কেন? তাপ তো লেনদেন হচ্ছে না, তাহলে এগুলো আর চেঞ্জ হবে না। অর্থাৎ 1 মিনিট পর, 0 থেকে শুরু করে 1 মিনিট পর পিভিটি যা, 0 থেকে শুরু করে 10 মিনিট পর ওই পিভিটিও তা। তার মানে তাপগতীয় সাম্যাবস্থা মানে বোঝায় ভাইয়া, তাপগতীয় সাম্যাবস্থা মানে বোঝাচ্ছে যে কোনো সিস্টেমে সময়ের সাথে সাথে তার যদি পিভিটি চেঞ্জ না হয়, অর্থাৎ দুইটা সিস্টেম আছে, সময়ের সঙ্গে তাদের পিভিটি দুইটারে চেঞ্জ হচ্ছে না, তাহলে তারা পরস্পর সাম্যাবস্থা আছে। কারণ 1 মিনিট পরের পি 1 ভি 1 টি 1 এর মান যা, 2 মিনিট পর পি 2 ভি 2 টি 2 এর মান তা। তাহলে বলতেই পারি এটা এই 1 নম্বর সিস্টেম 2 নম্বর সিস্টেম পরস্পর তাপীয় ভারসাম্য আছে বা থার্মাল ইকুইলিব্রিয়াম সিস্টেমে আছে। বুঝছো ভাইয়া? এটা হলো মেথড 1। একটা মেথড 2 নাম্বার আছে, তা হচ্ছে মেথড 2 নাম্বার, সেটা হচ্ছে একটু বলে নেই, ওটা লাগবে না যদিও। এটা তাপের সুপরিবাহী হয়, এইখানে হয় তাপের সুপরিবাহী। তাই এটা যখন তাপের সুপরিবাহী হচ্ছে, তখন যেহেতু টি 1টা বড়, তার মানে বলাই যায় যে 1 নাম্বার থেকে তাপগুলো আমাদের 2 নাম্বার, 1 নাম্বার সিস্টেম থেকে তাপগুলো 2 নাম্বার আমাদের চলতেছে, এখানে যাবে, এইভাবে যাবে। সেই ক্ষেত্রে তখন কি হচ্ছে, যেহেতু আমাদের পিভিটি এগুলোকে চেঞ্জ করা যাবে না বা এগুলোকে একই রাশিতে রাখতে হবে, তখন আমাদের এই মানগুলো ভেরিয়েবল হয়ে যায়, অর্থাৎ এগুলো পরিবর্তন হতে শুরু করে, এই মানগুলো পরিবর্তন হতে শুরু করে, যাই হোক, আমাদের লাগবে না। তাহলে আমরা পড়তেছি থার্মোডাইনামিক্সের 0তম সূত্র বা থার্মোডাইনামিক্সের 0th ল। তাহলে এরা বলতেছে যখন দুটি বস্তু একটি বস্তু দ্বারা তাপীয় ভারসাম্য থাকে, তাহলে আমি মনে করলাম যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু যার নাম দিলাম বি বস্তু, এবং এইখানে একটা বস্তু যার নাম দিলাম সি বস্তু। আচ্ছা, যখন দুটি বস্তু বি এবং সি একটি বস্তু দ্বারা তাপীয় ভারসাম্য থাকে, বলতেছে দুটি বস্তু একটি বস্তু দ্বারা তাপীয় ভারসাম্য থাকে, তাহলে দুইটা বস্তুকে আরও একটা বস্তু আমাদের নিয়ে আসতে হবে। সেটা হলো আমি এ বস্তু নিয়ে আসলাম, আর একটা বস্তু নিয়ে আসলাম এ বস্তু। দেখো, যখন দুটি বস্তু একটি বস্তু দ্বারা তাপীয় ভারসাম্য থাকে, তাহলে এটা হচ্ছে দুইটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, তাহলে একটি বস্তু তাপীয় ভারসাম্য থাকে। তার মানে বলা যাচ্ছে যে দেখো, এ এবং বি এরা হচ্ছে তাপীয় ভারসাম্য, এবং
এ সি এরা তাপীয় ভারসাম্য। তাহলে কি বলা যাচ্ছে ভাইয়া, এ সমান বি, এখানে বলা যাচ্ছে এ সমান সি। ওরা দেখো বলছে যে যখন দুটি বস্তু মানে বি ও সি একটি বস্তু দ্বারা, একটি বস্তু হচ্ছে এ, ভারসাম্য থাকে তখন এরা প্রত্যেকেই ভারসাম্য থাকতেছে। আচ্ছা ভাইয়া তুমি যদি প্রত্যেকেই ভারসাম্য রাখতে চাও তখন কি করতে হবে, তখন বি ও সি তারা পরস্পর ভারসাম্যে থাকবে। এটাই হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তখন কি বি সমান সি, এরা তখন ভারসাম্য থাকবে। অর্থাৎ যখন যখন দুইটা বস্তু একটা বস্তু দ্বারা ভারসাম্য থাকবে তখন ওই দুইটা বস্তু বি ও সি এরাও তাপীয় ভারসাম্য আমাদের হয়ে যাবে। এটাই হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। যখন দুইটা বস্তু একটা বস্তুটা তাপীয় ভারসাম্য থাকবে তখন প্রথম বস্তুদ্বয় ওরা তাপীয় ভারসাম্য থাকবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তুমি চাইলে এটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারো একটা চিত্রের সাহায্যে। এটা মনে করলাম যে একটা তরল পাত্র, এখানে ওয়াটার আছে, এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু। এই যে এখানে যে দেয়ালটা, এখানে এটা তাপের সুপরিবাহী দেয়াল। এখানে যে দেয়ালটা আছে এটা হচ্ছে তাপের সুপরিবাহী, এটা হচ্ছে তাপের সুপরিবাহী দেয়াল, সুপরিবাহী। তাহলে ভাইয়া বলো তো এটাও তাপের সুপরিবাহী, এই দেয়ালটাও তাপের সুপরিবাহী। তাহলে তুমি বলো যদি এটা তাপের সুপরিবাহী হয় এবং এটা তাপের সুপরিবাহী হয় তাহলে দেখো তো তুমি, তাহলে এটা যদি আমি বি দেই, আচ্ছা এটা দিলাম এ বস্তু, এটা বি, এটা সি। দেখো এর সঙ্গে বি তাপীয় সাম্য অবস্থায় আছে। কেন তাপীয় সাম্য অবস্থায় আছে? কারণ ওদের মধ্যে তাপের লেনদেন হবে, ওরা সাম্য অবস্থায় চলে যাবে। দেখো বি সি এ সি এরা পরস্পর সাম্য অবস্থায় আছে। কেন? এই যে এখান থেকে তাপের আদান প্রদান হবে, তাহলে বলা যায় যে এরা পরস্পর কিছুক্ষণ পর, এখনই বা কিছুক্ষণ পর এরা তাপীয় সাম্য অবস্থায় আসবে। কিন্তু বি থেকে সির মধ্যে এই কোনো কানেকশন আছে? সরাসরি কোনো কানেকশন নাই। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে বলতেছে যখন দুইটা বস্তু বি সি একটা বস্তু দ্বারা তাপীয় সাম্যাবস্থা থাকে তখন বি সিও তাপীয় সাম্যাবস্থা থাকে। তাহলে বি সি যখন তাপীয় সাম্যাবস্থা থাকতেছে তখন সবাই তাপীয় সাম্যাবস্থায় আছে। এটাই হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এবার আসো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। আমরা এটা সম্পর্কে একটু ধারণা নেই। তোমরা এটা বুঝছো কিনা একটু কমেন্ট করো তো। তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। দেখো আমাদের এবার টপিক হচ্ছে থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, অর্থাৎ থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। আচ্ছা দেখো থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র ব্যাখ্যা করার পূর্বে আমি তোমাদের একটা চিত্রকাল গ্রাফিক্যাল দেখাই। তা হচ্ছে এমন, ধরো এটা পরিবেশ, একটা পরিবেশ এমন আছে। আচ্ছা এখানে একটা সিস্টেম আছে, সিস্টেম। তাহলে ভাইয়া তুমি বলো তো যে আসলে আমাদের তাপ তো এমনি এমনি কাজে কনভার্ট হয় না, তাপকে একটা সিস্টেমে ফেলতে হয়, ওই সিস্টেমটা কাজে কনভার্ট করে দেয়। তাহলে আমি এই সিস্টেম যদি চালাইতে চাই তাহলে আমাদের বাহির হতে কাজ ইনপুট, আমাদের বাহির হতে তাপ শক্তি ইনপুট করতে হবে, অর্থাৎ বাহির হতে তাপ শক্তি ইনপুট করতে হবে। তার নাম দিলাম আমি কিউ, ইনপুট করতে হবে। এবার তোমরা আরেকটা বিষয় খেয়াল করো তো, যদি আমাদের বাইরে থেকে তাপ শক্তি ইনপুট করতে হবে তাহলে দেখো, তাহলে আমি এখান থেকে যেটা কাজ পাবো সেটা হচ্ছে কাজ পাবো, আমি এখান থেকে যাবো কাজ। দেখো
তাপ শক্তি এমনি এমনি কাজে কনভার্ট হয় না। তুমি যদি তাপকে কাজে কনভার্ট করতে চাও তাহলে বাইরে হতে তাপ ইনপুট করতে হবে সিস্টেমের মধ্যে। এই সিস্টেম কি করবে? সিস্টেম ওকে এটাকে কাজে কনভার্ট করবে। এবার তুমি একটা বিষয় খেয়াল করো, তুমি শুধু দেখো, তুমি থার্মোডাইনামিক্সের সেকেন্ড সূত্র থেকে জানো যে সম্পূর্ণ তাপ সম্পূর্ণ কাজে কনভার্ট হয় না। তাহলে যেহেতু সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজে কনভার্ট হয় না, তাহলে কি হবে বলো তো? তাহলে এইখানে সিস্টেমের মধ্যে নিজের শক্তি বৃদ্ধি করবে, নিজের শক্তি বৃদ্ধি করে। তাহলে দেখো ভাইয়া, আমরা যখন কোনো সিস্টেমে বাইরে হতে কিউ পরিমাণ তাপ দেই, তাহলে এই কিউ পরিমাণ তাপ কি করে? কিউ পরিমাণ তাপ যেটা করে তা হচ্ছে প্রথমে সে এই সিস্টেমে নিজের শক্তিটা বৃদ্ধি করে, যাকে আমরা বলতেছি ইন্টারনাল এনার্জি, এবং বাকি পরিমাণ সে কাজ করে। অর্থাৎ আমরা যখন কোনো সিস্টেমে কিউ পরিমাণ তাপ দেই, তাহলে আমাদের সবটুকু তাপ ডাইরেক্ট কাজে কনভার্ট হয় না, কিছু পরিমাণ তাপ আমাদের এই সিস্টেমের ইন্টারনাল শক্তি মানে অন্তর্নিহিত শক্তিটা বৃদ্ধি করে এবং বাকি তাপ সে কাজ করে দেয়। তাহলে আমি এই যে ইন্টারনাল শক্তি বা নিজের শক্তি বৃদ্ধি আমি বললাম তাকে ইউ। তাহলে ভাইয়া আমরা তো কী বলা যায়? তাহলে বলা যায় যে কিউ সমান ইউ প্লাস ইউ প্লাস ডাব্লিউ। দেখো, আমি সিস্টেমে কিউ পরিমাণ তাপ ইনপুট করলাম, সম্পূর্ণ তাপ কাজে কনভার্ট না হয়ে কিছু তাপ এই সিস্টেমের নিজের শক্তি বৃদ্ধি করছে, মানে ইন্টারনাল শক্তি বৃদ্ধি করছে। তাহলে বলা যাচ্ছে কিউ সমান ডাব্লিউ ইউ প্লাস ডাব্লিউ, বা এটাকে এইভাবে বলা যায় কিউ সমান ইউ অথবা ই প্লাস ডাব্লিউ। মানে তুমি ইউকে ইউও বলতে পারো অথবা ইউকে তুমি ইও বলতে পারো, তোমার ইচ্ছা। তুমি ইন্টারনাল শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করতে পারো এবং ই দ্বারাও প্রকাশ করতে পারো। এবার তাহলে আমরা কি শিখলাম? যে এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র। কিন্তু ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে বা এখানে একটা কথা আছে, তা হচ্ছে আমরা যখন থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র পড়তেছি তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব না, আমরা এই সমীকরণের ব্যাপককরণ সমীকরণটাকে ব্যবহার করব, অর্থাৎ আমরা পরিবর্তন নিয়ে কাজ করব। ভাইয়া এটা কিন্তু আমাদের পরিবর্তন প্রকাশ করতেছে না। হ্যাঁ, এটা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, কিন্তু এটা স্বয়ং সম্পূর্ণ থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র নয়। আমরা এর পরিবর্তনটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে প্রকাশ করব, আমরা এটাকে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আমরা এটাকেই বলি থার্মোডাইনামিক্স ফার্স্ট ল। আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রকে এইভাবে প্রকাশ না করে, 1 নাম্বার এবং 2 নাম্বার ভাবে প্রকাশ না করে আমরা এইভাবে ক্যালকুলাস নিয়মে, এটা হচ্ছে ব্যাপককরণ নিয়ম। কি নিয়ম? ব্যাপককরণ মানে আমরা এটাকে ক্যালকুলাস ফর্মে প্রকাশ করব। এই ক্যালকুলাস ফর্মে প্রকাশ করলে আমাদের কী লাভ ভাইয়া? ক্যালকুলাস ফর্মে প্রকাশ করলে আমাদের লাভ হচ্ছে এটা পরিবর্তন নিয়ে কথা বলে, আর আমাদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা কখনো কিউ সমান ইউ প্লাস ডাব্লিউ ইউজ করবো না, আমরা সবসময় ইউজ করবো ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা কি শিখলাম থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে? যে তাপ শক্তি সকাল কাজে কনভার্ট হয় না। তাহলে আমি যদি তাপ শক্তিকে কাজে কনভার্ট করতে চাই তাহলে আমাদের একটা সিস্টেম লাগবে, এবং ওই সিস্টেমে যদি আমি কিউ পরিমাণ তাপ ওখানে ইনপুট করি তাহলে কিউ পরিমাণ তাপ সরাসরি কাজে কনভার্ট হয় না। কিউ পরিমাণ তাপ আগে নিজের ইন্টারনাল শক্তি বৃদ্ধি করে এবং বাকি তাপ কাজ করে। তাহলে বলা যায় যে কোনো সিস্টেমে যখন আমি তাপ ইনপুট করতেছি তাহলে সবটুকু তাপ কাজে কনভার্ট হয় না, কিছু তাপ নিজের শক্তি বৃদ্ধি করে। তাহলে বলা যায় যে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটাই মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবং তোমাকে আরেকটা বিষয় বলতে আমি ভুলে গেলাম, তা হচ্ছে দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আরো একভাবে বলা যায়, তা হচ্ছে দেখো এটা সিস্টেম, তাপ দিলাম কিউ, কাজ পেলাম, নিজের শক্তি বৃদ্ধি করলো, নিজের শক্তি বৃদ্ধি। আচ্ছা ভাইয়া তুমি একটা বিষয় খেয়াল করো তো, তুমি যত বেশি তাপ ইনক্লুড করবা তত বেশি কাজ পাবা।
তাহলে এটাও একটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে যখন কোনো সিস্টেমে কাজ দেয়া হয় তাহলে সম্পূর্ণ কাজ তাপে কনভার্ট হয় না, কিছু তাপ নিচে শক্তি বৃদ্ধি করে। এটা হচ্ছে একভাবে প্রকাশ। আরেকভাবে প্রকাশ করা যায় যে তাপ শক্তি যান্ত্রিক শক্তির সমানুপাতিক। তুমি যত বেশি তাপ দিবা তত বেশি কাজ পাবা, এটাও বলা যায়। ঠিক আছে, তাপগতিবিদ্যার সূত্র দুইভাবে বলা যায়, তোমাদের বইয়ে দুইভাবে দেওয়া আছে, তোমরা যে কোনো একটা একভাবে পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমাদের তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্র বা তাপগতিবিদ্যার 2 নম্বর সূত্র। দেখো এবার আমরা পড়ব তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্র আছে। তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্রের বিবৃতি আছে 4টা। তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্রে আমাদের বিবৃতি আছে 4টা। 4জন বিজ্ঞানী 4টা বিবৃতি দেয়া আছে। তাহলে আমরা দেখো প্রথম বিবৃতি নিয়ে একটু কথা বলি। প্রথম বিবৃতি আছে ক্লোসিয়াসের মতে বাইরের কোনো কারকের সাহায্য ব্যতিরেকে বাইরের কোনো কারকের সাহায্য ব্যতিরেকে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রাতে তাপ স্থানান্তর করা সম্ভব না। তাহলে তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্রের 4টে বিবৃতি আছে, তার মধ্যে আমরা এটা সেকেন্ড বিবৃতি দেখলাম, তা হচ্ছে ক্লোসিয়াসের মতে। তারপরে আমাদের কেলভিনও আছে, এখানে 4টা আছে, তা হচ্ছে কেলভিন আছে, প্লাং আছে এবং কর্ণ আছে। এই 4টে বিবৃতি, তার মধ্যে আমরা এখানে দেখলাম ক্লোসিয়াস বলতেছে যে বাইরে কোনো কারকের সাহায্যে ব্যতিরেকে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব না। তাহলে এটা কি আসলে একটু আমরা বুঝি সাপোজ। তাহলে এই যে 4টে যে আমাদের বিবৃতি আছে, 4টে বিবৃতির সারমর্ম হচ্ছে এক। 4টে বিবৃতির সারমর্ম একটাই। সেই সারমর্মটা হচ্ছে এটা একটা পরিবেশ। আচ্ছা, এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, এখানে একটা আইস, এটা হচ্ছে আইস, বরফের টুকরা এখানে আছে, আর এটা হচ্ছে পরিবেশ। তাহলে বলো তো ভাইয়া, এইখানে কার তাপমাত্রা বেশি? অবশ্যই বরফের তাপমাত্রা কম আর পরিবেশের তাপমাত্রা বেশি। তাহলে বলো তো এইখানে ঘটনাটা কি হচ্ছে? এইখানে ঘটনাটা কি হচ্ছে? এইখানে ঘটনাটা হচ্ছে যে বেশি তাপমাত্রা থেকে তাপগুলো কম তাপমাত্রার দিকে যাচ্ছে। অর্থাৎ আমাদের এইখানে ঘটনাটা হচ্ছে পরিবেশ থেকে তাপগুলো বরফের দিকে যাচ্ছে এইভাবে।
বরফটা তাপ গ্রহণ করতেছে পরিবেশ থেকে। কেন? কারণ বরফের তাপমাত্রা কম আর পরিবেশের তাপমাত্রা বেশি। এখন ক্লোসিয়াস বলতেছে যে তুমি কখনোই অটোমেটিক্যালি বরফ থেকে তাপ বের করতে পাবা না। তো হ্যাঁ, তুমি যদি তখনই সম্ভব যখন তুমি একটা সিস্টেম, একটা মেশিন, একটা কারক ব্যবহার করবা, তখনই সম্ভব। সেই জন্য বলতেছে যে বাইরে কোনো কারকের সাহায্য ব্যতি রেখে, মানে ওই মেশিনটার কথা বলতেছে, যে বাইরে কোনো কারকের সাহায্য ব্যতি রেখে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রা, দেখো এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা, আর এটা হচ্ছে পরিবেশটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। দেখো, নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রাতে তাপ বের করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, মেশিন লাগবে বা কারক লাগবে। এখানে সে মেশিন না বলেই বলতেছে এই কারক মানে হচ্ছে একটা মেশিন। তাহলে বুঝতে বিষয়টা, এটা হলো তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্র, যে 5 মিনিট বাইরে কোনো কারকের সাহায্যে ব্যতি রেখে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব না। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্লোসিয়াসের বিবৃতি বা থার্মোডাইনামিক্সের সেকেন্ড সূত্র। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকবা এবং এই ক্লাসটা সুন্দর করে করবা। আজকের ক্লাস এই পর্যন্ত।